আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এটা হয়তো আমাদের অনেকেরই মনের কথা। সারাদিন এত পরিশ্রম, রাত জেগে কাজ, ছুটির দিনেও শান্তি নেই। এত কিছুর পরেও কেন মনে হয় যে জীবনটা যেন এক জায়গাতেই আটকে আছে? কেন মনে হয় আমাদের ভাগ্যটা আসলে অন্যের হাতে বাঁধা? প্রশ্নটা একদম খাঁটি। আর এর উত্তর খুঁজতেই কিন্তু আমরা আজকের আলোচনার উৎসের কাছে এসেছি। আজ আমরা স্টিফেন কোভির বিখ্যাত বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলের একটি সারাংশের গভীরে যাব। আমাদের মূল লক্ষ্য হল সেই অভ্যাসগুলো বোঝা যেগুলো আমাদের এই সব দোষ পরিস্থিতির এই চিন্তা থেকে বের করে আনে আর নিজের হাতে বদলানোর ক্ষমতাটা ফিরিয়ে দেয়। কৌভি বলেন, আসল পরিবর্তন তো বাইরে থেকে আসে না, শুরু হয় ভেতর থেকে। ইন্টারেস্টিং। তার মানে সমস্যাটা বাইরের দুনিয়াতে নয়, আমাদের ভেতরের অভ্যাসে। বেশ, তাহলে আজকের আলোচনার একটা কাঠামো তৈরি করে নেওয়া যাক, তাই না? আমরা প্রথমে কথা বলবো ব্যক্তিগত বিজয়ের জন্য প্রয়োজনীয় ৩টি অভ্যাস নিয়ে। নিজের সাথে জেতার জন্য। হ্যাঁ, নিজের সাথে জেতার জন্য। তারপর আসবে সামাজিক বিজয়ের ৩টি অভ্যাস। মানে অন্যদের সাথে মিলে জেতার জন্য। একদম। আর সবশেষে এই সব কিছুকে টিকিয়ে রাখার জন্য যে ফাইনাল অভ্যাসটা দরকার, সেটা নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথম অভ্যাস প্রোঅ্যাক্টিভ হওয়া। প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ এই দুটো শব্দের পার্থক্য তো আমরা প্রায়ই শুনি, কিন্তু এর আসল মানেটা কি? ধরুন, অফিসের বস কোনো কারণে একজনকে বকা দিলেন। উচ্ছে রিফাত নামে একজনের উদাহরণ আছে, যে একজন রিঅ্যাক্টিভ মানুষ। সে বকা খেয়েই মন খারাপ করে ফেলল, ভাবতে শুরু করল আমার ভাগ্যটাই খারাপ, বস সবসময় আমাকেই টার্গেট করে। এরপর তো আর তার কাজেই মনই বসল না। ঠিক, সে তার পুরো দিনের নিয়ন্ত্রণটা রিমোট কন্ট্রোলটা বসের হাতে তুলে দিল। অন্যদিকে একজন প্রোঅ্যাক্টিভ মানুষ, ধরা যাক তার নাম নাফিজ, সে কিভাবে ভাববে? সে হয়তো ক্ষণেকের জন্য কষ্ট পাবে, কিন্তু তারপর ভাববে, ১ মিনিট, বকাটা কেন খেলাম? আমার কাজে কি কোনো ভুল ছিল? নাকি বসের নিজেরই কোনো কারণে মেজাজ খারাপ? কারণ যাই হোক, আমি এখান থেকে কি শিখতে পারি? সে হয়তো নিজের ভুলটা খুঁজে বের করে শুধরে নেবে, অথবা বুঝবে যে এটা তার নিয়ন্ত্রণের বাইরে এবং এটাকে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দেবে। তার মানে আমরা যে প্রায়ই বলি আমার মেজাজটা খারাপ করে দিল বা দিনটাই নষ্ট হয়ে গেল, হ্যাঁ, এই কথাগুলোই আসলে রিঅ্যাক্টিভ মানসিকতার লক্ষণ। আমরা যেন মেনেই নিচ্ছি যে আমাদের অনুভূতির চাবিটা অন্যের হাতে। একদম। এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো ঘটনা এবং সেই ঘটনার প্রতিক্রিয়ার মাঝখানে একটা ছোট্ট ফাঁকা জায়গা থাকে। সেই জায়গাটায় আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাবো। প্রোঅ্যাক্টিভ মানুষ এই স্বাধীনতার জায়গাটাকে ব্যবহার করে। কবি এই ধারণাকে সার্কেল অফ কনসার্ন এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্স দিয়ে আরও পরিষ্কার করেছেন। সার্কেল অফ কনসার্ন হল সেই সব বিষয়ে যা নিয়ে আমরা চিন্তিত, কিন্তু যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন ধরুন দেশের রাজনীতি, ট্রাফিক জ্যাম। বা অন্যের আমাকে নিয়ে কি ভাবছে, এই ধরনের জিনিসগুলো। ঠিক। আর সার্কেল অফ ইনফ্লুয়েন্স হলো যা আমরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি, যেমন আমার কাজের মান, আমার শেখার আগ্রহ, আমার আচরণ। ঠিক তাই, রিঅ্যাক্টিভ মানুষরা তাদের সমস্ত শক্তি ওই বাইরের সার্কেল অফ কনসার্নে নষ্ট করে, যা তারা বদলাতে পারে না। ফলে তারা আরও হতাশ আর শক্তিহীন বোধ করে। আর প্রোঅ্যাক্টিভ মানুষরা তাদের শক্তি আর সময় ব্যয় করে সার্কেল অফ ইনফ্লুয়েন্সে। তারা নিজের দক্ষতা বাড়ায়, নিজের আচরণ উন্নত করে। আর মজার ব্যাপার হলো, যখন তারা এটা করে, তাদের প্রভাবের গণ্ডিটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। এই ধারণাটা তো আমাদের প্রচলিত ভাবনার ঠিক উল্টো। আমরা সবসময় ভাবি ট্রাফিক জ্যাম বা রাজনীতির মতো বড় বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা করা উচিত, কিন্তু আসলে নিজের নিয়ন্ত্রণের জায়গাটাতে কাজ করলেই সবচেয়ে বেশি লাভ। আচ্ছা, নিজের ওপর নিয়ন্ত্রণ তো আনা গেল, কিন্তু কোন দিকে এগোবো? জীবনের তো হাজারটা পথ। এখানেই হয়তো দ্বিতীয় অভ্যাসটা কাজে আসে। শেষটা মাথায় রেখে শুরু করুন। হ্যাঁ, প্রথম অভ্যাসটা আমাদের বলে যে আমরা আমাদের জীবনের চালক, আর দ্বিতীয় অভ্যাসটা বলে যে চালকের আসনে বসার আগে আমাদের ঠিক করতে হবে আমরা কোথায় যেতে চাই, আমাদের গন্তব্যটা কি। উৎসের একটা প্রশ্ন আমাকে খুব নাড়া দিয়েছে। প্রশ্নটা হলো, জীবনের শেষ দিনে আপনার শেষকৃত্যে আপনি কি চান অন্যরা আপনার সম্পর্কে বলুক? একজন ভালো বন্ধু, একজন সৎ মানুষ, নাকি একজন সফল পেশাজীবী? এই একটা প্রশ্ন নিয়ে ভাবলেই কিন্তু জীবনের অগ্রাধিকারগুলো পরিষ্কার হয়ে যায়।
একদম। এই প্রশ্নের উত্তরটাই আমাদের জীবনের ব্যক্তিগত মিশন স্টেটমেন্ট বা মূল উদ্দেশ্য ঠিক করে দেয়। আমরা বেশিরভাগ সময় তো প্রতিদিনের ছোট ছোট জরুরি কাজের চাপে এতটাই ব্যস্ত থাকি যে আমরা আসলে কোথায় যাচ্ছি তা ভাবার সময় পাই না। অনেকটা খুব দ্রুত একটা মই বেয়ে দেয়ালে উঠছি, কিন্তু কিছুক্ষণ পর আবিষ্কার করলাম মইটা ভুল দেয়ালে লাগানো। এই দ্বিতীয় অভ্যাসটা আমাদের সঠিক দেয়ালে মই লাগাতে সাহায্য করে। তার মানে জীবনের চূড়ান্ত লক্ষ্যটা যদি জানা থাকে তাহলে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। যেমন কোথায় টাকা খরচ করব, কোন কোর্সটা করব বা কার সাথে সময় কাটাবো, এই সব কিছুর পেছনে একটা স্পষ্ট উদ্দেশ্য কাজ করে। আমরা আর লক্ষ্যহীনভাবে ছুটি না। ঠিক তাই। এই দ্বিতীয় অভ্যাসটি আমাদের জীবনের কম্পাস হিসেবে কাজ করে। যখন আমরা জানি আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি, তখন আমরা অপ্রয়োজনীয় বা লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেওয়া কাজগুলোকে সহজেই না বলতে পারি। এটা আমাদের ফোকাস ধরে রাখতে সাহায্য করে এবং জীবনের প্রতিটা কাজকে অর্থবহ করে তোলে। আচ্ছা, লক্ষ্য তো ঠিক হলো, কম্পাসও হাতে পেলাম, কিন্তু প্রতিদিনের কাজের চাপে, ইমেলের বন্যায় আর মিটিংয়ের ভিড়ে সেই লক্ষ্যের দিকে এগোনো তো কঠিন। এখানেই হয়তো তৃতীয় অভ্যাসটা কাজে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে করুন। হ্যাঁ, এটা হলো প্রথম দুটো অভ্যাসের বাস্তব প্রয়োগ। লক্ষ্য ঠিক করা এক জিনিস আর সেই অনুযায়ী প্রতিদিন কাজ করা আরেক জিনিস। কুচ্ছে কাজগুলোকে 4টা ভাগে ভাগ করার একটা দারুণ পদ্ধতি আছে। প্রথম ভাগে আছে জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ, যেমন কোনো বড় প্রজেক্টের ডেডলাইন, হঠাৎ আসা কোনো সংকট, এগুলো আগুন নেভানোর মতো কাজ। আর বেশিরভাগ মানুষ তো দিনরাতই আগুনই নেভায়। ঠিক। দ্বিতীয় ভাগে আছে সেই সব কাজ যা গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, যেমন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা, নতুন কিছু শেখা, সম্পর্কগুলোকে সময় দেওয়া। বা নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া। হ্যাঁ, তৃতীয় ভাগে আছে জরুরি কিন্তু কম গুরুত্বপূর্ণ কাজ, যেমন বেশিরভাগ ইমেল, অপ্রয়োজনীয় মিটিং, যা অন্যের কাছে জরুরি আপনার কাছে হয়তো নয়। আর চতুর্থ ভাগ তো হলো সময় নষ্ট করার জায়গা, যা জরুরিও নয়, গুরুত্বপূর্ণও নয়। তাহলে আসল খেলাটা তো এখানেই। উৎসে বলা হয়েছে যে সফল ব্যক্তিরা তাদের বেশিরভাগ সময় দ্বিতীয় ভাগের কাজগুলোতে দেন, অর্থাৎ যা গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। কিন্তু এটা কি বাস্তবসম্মত? আমাদের তো সারাদিনই জরুরি ডেডলাইন বা সমস্যার পেছনে দৌড়াতে হয়। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার সময়টা আসবে কোথা থেকে? এটা শুনতে ভালো লাগলেও বাস্তবে করা কি সম্ভব? এখান থেকেই একটা জরুরি প্রশ্ন আসে, সময়টা আসবে কোথা থেকে? উত্তর হল তৃতীয় এবং চতুর্থ ভাগ থেকে। সফল ব্যক্তিরা বোঝেন যে দ্বিতীয় ভাগে সময় দেওয়াটা হলো একটা বিনিয়োগ। এই স্টেজে কাজ করলে প্রথম স্টেজের জরুরি সমস্যাগুলো তৈরি হওয়ার আগেই তা প্রতিরোধ করা যায়। ভাবুন, আপনি যদি নিয়মিত স্বাস্থ্যের যত্ন নেন, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, তাহলে হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার জরুরি ও গুরুত্বপূর্ণ সম্ভাবনা কমে যায়। আপনি যদি আপনার টিমের সাথে নিয়মিত সম্পর্ক উন্নয়ন করেন, তাহলে বড় কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কাও কমে যায়। বাহ! এটা তো আগুন লাগার পর নেভানোর চেষ্টা না করে আগুন লাগার আগেই প্রতিরোধের ব্যবস্থা করার মতো। তাহলে এটাই হয়তো আমাদের শুরুর প্রশ্নের একটা বড় উত্তর। আমরা দিনরাত খাটছি ঠিকই, কিন্তু আমাদের বেশিরভাগ শক্তি হয়তো তৃতীয় ভাগে জরুরি কিন্তু গুরুত্বহীন কাজে চলে যাচ্ছে। অন্যের ডেডলাইন মেটাতে গিয়ে নিজের লক্ষ্য হারিয়ে ফেলছি, আর তাই কোনো উন্নতিও চোখে পড়ছে না। একদম। এই অভ্যাসটা আমাদের প্রতিক্রিয়াশীল হওয়া থেকে কৌশলগত হতে শেখায়। তার মানে এই প্রথম 3টি অভ্যাস দিয়ে আমরা নিজেদের জীবনটাকে একটা নিয়ন্ত্রণে আনলাম। কিন্তু আমরা তো একা থাকি না, আমাদের পরিবার, সহকর্মী, বন্ধু সবার সাথে চলতে হয়। নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর অন্যদের সাথে সম্পর্কের সমীকরণটা কিভাবে বদলায়? খুব সুন্দরভাবে পরের ধাপে চলে এলেন। নিজের সাথে জেতার পর আসে অন্যের সাথে মিলে জেতার পালা। এটাই হলো সামাজিক বিজয় বা পাবলিক ভিক্টরি। আর এর শুরুটা হয় চতুর্থ অভ্যাস দিয়ে। উইন উইন চিন্তা করুন। আমাদের বেশিরভাগেরই মাথায় প্রতিযোগিতা গেঁথে আছে। আমরা ভাবি জীবনে জিততে হলে কাউকে না কাউকে হারতে হবে। হ্যাঁ, যেমন উইন লুজ মানসিকতা, মানে আমি জিতব তুমি হারবে। অথবা এর উল্টোটা, লুজ উইন, যেখানে শান্তি রক্ষার জন্য আমরা নিজের স্বার্থ ছেড়ে দিই এবং অন্যকে জিততে দিই। এছাড়াও আছে লুজ লুজ মানসিকতা, যা প্রতিশোধের ভাবনা থেকে আসে। আমি তো ডুববই, তোমাকেও সাথে নিয়ে ডুবব, এরকম একটা ব্যাপার।
কিন্তু কবি বলছেন দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য এই সবগুলোই ক্ষতিকর। একমাত্র টেকসই মানসিকতা হল উইন উইন, অর্থাৎ এমন একটা সমাধান খোঁজা যেখানে উভয় পক্ষই লাভবান হয়। এটা কোনো কৌশল নয়, এটা একটা জীবন দর্শন। এই উইন উইন সমাধান খোঁজার জন্য তো পারস্পরিক আস্থা আর সম্মান খুব জরুরি। অবশ্যই। আর এখানে ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টের ধারণাটা আসে। প্রতিটি সম্পর্কের একটা অদৃশ্য ব্যাংক অ্যাকাউন্ট থাকে। যখন আমরা কথা রাখি, সহানুভূতি দেখাই, সততা বজায় রাখি, তখন সেই অ্যাকাউন্টে আমরা আবেগীয় সম্পদ জমা করি। আর যখন আমরা স্বার্থপরের মতো আচরণ করি, তখন সেই অ্যাকাউন্ট থেকে সম্পদ তুলে নিই। একটি মজবুত সম্পর্কের জন্য এই অ্যাকাউন্টের যথেষ্ট ব্যালেন্স থাকা জরুরি। আর উইন উইন মানসিকতা সেই ব্যালেন্স বাড়াতে সাহায্য করে। এটা তো প্রায়ই হয়। কারোর সাথে কথা বলতে গেলে মনে হয় সে শুধু সুযোগ খুঁজছে কখন নিজের কথাটা বলবে, আমার কথা শুনছেই না। এই সমস্যা সমাধানের জন্যই যে পঞ্চম অভ্যাস, আগে বুঝুন তারপর বোঝান। ঠিক তাই, এটা কার্যকর যোগাযোগের সবচেয়ে জরুরি নীতি, কিন্তু আমরা প্রায়ই এটা উল্টোভাবে করি। আমরা আগে নিজেদের বোঝাতে চাই। উৎসে শোনার বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে, যেমন পুরোপুরি উপেক্ষা করা, শোনার ভান করা, অথবা বেছে বেছে শুধু নিজের পছন্দের অংশটুকু শোনা। কিন্তু কবি বলছেন আসল শোনা হল ইমপ্যাথিক লিসেনিং বা সহানুভূতি দিয়ে শোনা। এর মানে কি শুধু চুপচাপ অন্যের কথা শুনে যাওয়া? না, এর চেয়েও বেশি কিছু। এর মানে হল শুধু শব্দগুলো না শুনে বক্তার আবেগ, অনুভূতি এবং তার দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা। মানে নিজের চশমাটা খুলে কিছুক্ষণের জন্য অন্যের চশমাটা পরে মীরটাকে দেখা। যতক্ষণ না আপনি অন্যের দৃষ্টিকোণ থেকে সমস্যাটা পুরোপুরি বুঝতে পারছেন, ততক্ষণ আপনার দেওয়া সমাধান প্রায়ই ভুল হবে। একজন ডাক্তার যেমন রোগীর কথা মন দিয়ে না শুনেই প্রেসক্রিপশন লিখে দিলে যা হয়, আর কি। তার মানে আগেই সমস্যাটা গভীরভাবে নির্ণয় করা, তারপর সমাধান দেওয়া। এতে তো সম্পর্ক আরও মজবুত হয়, কারণ অন্য মানুষটা বুঝতে পারে যে তাকে সত্যি সত্যি গুরুত্ব দেওয়া হচ্ছে। একদম। যখন মানুষ অনুভব করে যে তাকে বোঝা হয়েছে, তখন সে আপনার কথা শোনার জন্য এবং আপনার দৃষ্টিভঙ্গি বোঝার জন্য অনেক বেশি প্রস্তুত থাকে। বেশ, তাহলে আমরা উইন উইন মানসিকতা নিয়ে সম্পর্ক গড়লাম, তাদের কথা মন দিয়ে শুনলাম। এরপর কি? এর পরের অভ্যাসটা হল সম্মিলিতভাবে কাজ করা বা সিনার্জাইজ করা। সিনার্জির ধারণাটা 2+2=5 এই সমীকরণ দিয়ে খুব সহজে বোঝানো হয়। হ্যাঁ, সিনার্জি মানে হল যখন দুটো ভিন্ন সত্তা একসাথে কাজ করে, তখন তাদের সম্মিলিত ফল তাদের প্রত্যেকের একক ফলের যোগফলের চেয়েও অনেক বেশি হয়। এটা সৃজনশীল সহযোগিতার সর্বোচ্চ রূপ, যেখানে পুরোটা তার অংশগুলোর যোগফলের চেয়ে বড় হয়ে ওঠে। উৎসের উদাহরণটা আমার খুব পছন্দের। ধরুন, একটা দলে একজন খুব সৃজনশীল কিন্তু ভীষণ অগোছালো, আরেকজন অত্যন্ত সুশৃঙ্খল, গোছানো কিন্তু সৃজনশীলতার দিক থেকে কিছুটা পিছিয়ে। একা একা কাজ করলে দুজনেরই সীমাবদ্ধতা থাকবে, কিন্তু তারা যদি একসাথে কাজ করে তখন কি হতে পারে? তখন তারা এমন একটা অসাধারণ ফল তৈরি করতে পারে যা তারা একা কখনোই পারত না। সুশৃঙ্খল ব্যক্তিটি সৃজনশীল মানুষটির আইডিয়াগুলোকে একটা কাঠামো দিতে পারে, আর সৃজনশীল ব্যক্তিটি সুশৃঙ্খল মানুষটির কাজে নতুনত্বের ছোঁয়া আনতে পারে। এই বিষয়টাকে যদি আমরা বড় প্রেক্ষাপটে দেখি, সিনার্জি মানে হল ভিন্নতাকে ভয় না পেয়ে তাকে শক্তি হিসেবে ব্যবহার করা। সফল দল বা পরিবারে এটাই ঘটে। তারা বোঝে যে প্রত্যেকের আলাদা দৃষ্টিভঙ্গি এবং শক্তি আছে। সেই ভিন্নতাকে সম্মান করে যখন একসাথে কাজ করা হয়, তখনই অসাধারণ কিছু তৈরি হয়। দারুণ! ব্যক্তিগত বিজয় এবং সামাজিক বিজয়, এই ৬টি অভ্যাস তো আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী। কিন্তু এতগুলো অভ্যাস মেনে চলতে গেলে তো একটা সময় এনার্জি শেষ হয়ে যাওয়ার কথা। বার্নআউট ঠেকানোর উপায় কি? এখানেই আসছে সপ্তম এবং চূড়ান্ত অভ্যাস, করাত ধার দিন। এর পেছনের গল্পটা খুব সহজ কিন্তু গভীর। একজন কাঠুরিয়া একটানা একটা ভোঁতা করাত দিয়ে গাছ কাটার চেষ্টা করছে। সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু কাজ এগোচ্ছে না। পাশ দিয়ে যাওয়ার সময় একজন তাকে বলল, ভাই, একটু থেমে করাতটা ধার দিয়ে নিলে তো কাজটা অনেক দ্রুত হতো। কাঠুরিয়া উত্তরে বলল, থামার সময় নেই, আমাকে তাড়াতাড়ি গাছ কাটতে হবে। কি অদ্ভুত বিরোধাভাস!
সে তাড়াতাড়ি কাজ করার জন্য এমন একটা কাজ করছে যা তার গতি আরও কমিয়ে দিচ্ছে। এই করার ধার দেওয়াটাই হলো সপ্তম অভ্যাস। একদম। এর মানে হল নিজেকে নিয়মিত নবায়ন বা রিচার্জ করা। এই সপ্তম অভ্যাসটি বাকি 6টি অভ্যাসকে টিকিয়ে রাখে এবং কার্যকর করে তোলে। কভি নিজেকে নবায়ন করার জন্য 4টে ক্ষেত্রের কথা বলেছেন। প্রথমত, শারীরিক, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুম। দ্বিতীয়ত, মানসিক, বই পড়া, নতুন কিছু শেখা, যা মস্তিষ্ককে সচল রাখে। তৃতীয়টি হল সামাজিক বা আবেগিক, অর্থাৎ প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটানো। আর চতুর্থ ক্ষেত্রটি হলো আধ্যাত্মিক, তাই তো? হ্যাঁ, আধ্যাত্মিক ক্ষেত্র মানে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয়। এর মানে হতে পারে ধ্যান করা, প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, নিজের জীবনের উদ্দেশ্য এবং মূল্যবোধ নিয়ে গভীরভাবে চিন্তা করা। এই 4টি ক্ষেত্রেই নিয়মিত করার ধার না দিলে, মানে নিজেকে রিচার্জ না করলে, আমরা ধীরে ধীরে ভোতা হয়ে যাই। তাই সপ্তম অভ্যাস বাকি 6টি অভ্যাসের জ্বালানি হিসেবে কাজ করে। এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা অপরিহার্য। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কী দাঁড়ালো? আমার কাছে মনে হচ্ছে মূল বার্তাটা হলো সফলতা কোনো দুর্ঘটনা নয়, বরং এটা সঠিক অভ্যাসের একটি অনিবার্য ফল। আর আমাদের উন্নতি না হওয়ার কারণটা ভাগ্য বা পরিস্থিতি নয়, বরং ভুল অভ্যাসের জালে আটকে থাকা। এই 7টি অভ্যাস আমাদের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাত থেকে নিজের হাতে ফিরিয়ে আনার একটি শক্তিশালী কাঠামো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, পরিবর্তন বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, এটা ভেতর থেকে শুরু করতে হয়। নিজের সার্কেল অফ ইনফ্লুয়েন্সের মধ্যে কাজ করে নিজের অভ্যাস পরিবর্তন করার মাধ্যমেই জীবনের সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী উন্নতি সম্ভব। একদম। তাহলে আজকের আলোচনা শেষে একটি ভাবনার প্রশ্ন রেখে যাই। আজকের আলোচিত এই 7টি অভ্যাসের মধ্যে যদি শুধুমাত্র একটি অভ্যাসকে বেছে নিতে হয় যা এই মুহূর্ত থেকে শুরু করা সম্ভব, তবে সেটি কোনটি হবে এবং সেই অভ্যাসটি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি পরিবর্তন আনতে পারে বলে মনে হয়?